শিকার হয়েছে 20 জন। তো ওভারঅল পরিস্থিতি আমরা গত 11 মাসে যেটা দেখতেছি সেটাই। আমরা যদি দেখি নাসিনগর থেকে বর্তমান যে আলোচিত ঘটনাটা হলো রংপুরের 5 বছরের যে ঘটনা, বিগত ফ্যাসিস্ট হাসিনার আমলে আমরা যে প্যাটার্নে দেখছিলাম যে সংখ্যালঘুদের উপর হামলা হচ্ছে, ধর্মীয় এবং ওনারা একটা যে ট্রাপ, এই ট্রাপকে কেন্দ্র করে বর্তমানে প্রেক্ষাপটেও এই একই ঘটনা ঘটতেছে। তো আমাদের ভাগ্যের কি কোনো পরিবর্তন ঘটছে? পাহাড়ে দর্শন হচ্ছে, হিন্দুদের বাড়িতে হামলা হচ্ছে। আমরা প্রতিটা যে সংখ্যালঘু যে স্থানটা, আমরা সংখ্যালঘু স্থানটা আমরা ব্যক্তিগতভাবে প্রচন্ডভাবে অপছন্দ করি। আমি বিশ্বাস করি আমরা সবাই বাংলাদেশী, কিন্তু বর্তমান সরকার আমাদের যে ডক্টর ইউনূস স্যারকে আমি শ্রদ্ধার সঙ্গে বলতে চাই যে ইনি আমাদের যে 5 আগস্ট পরবর্তী যে ঢাকেশ্বরী মন্দিরে উনি একটা স্পিচ দিয়েছিলেন যে আমরা সবাই বাংলাদেশী। আমরা ব্যাপারটা খুব সাধুবাদের সাথে গ্রহণ করছিলাম, কিন্তু পরবর্তীতে ইনি যে ব্যর্থ সরকার সেটা প্রমাণ করে দিয়েছেন। ইনি বর্তমানে আমাদের সংখ্যালঘুদের নিরাপত্তা ওভারঅল যে দেশের যে সর্বোপরি যে রাজনীতিক থেকে শুরু করে যে নিরাপত্তাজনিত ইস্যুগুলো সবগুলোই পুরো কলাপস করে গেছে। তো এই জায়গাগুলোতে থেকে আমরা মানে শঙ্কিত, সামনের দিনগুলোতে কি হবে, সংখ্যালঘু যারা আছি আমরা আমাদের ভবিষ্যতে কি হবে সেটা নিয়ে আসলে আমরা এই মুহূর্তে আসলে কোনো স্বপ্ন দেখতে পারতেছি না। তো আমরা চাই যে সরকার, বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, তারা এইসব জায়গাগুলোতে অনেক বেশি স্ট্রিক্ট হন, যথাযথ ব্যবস্থা গ্রহণ করুক, এবং সেই সাথে যে ইনক্লুসিভ বাংলাদেশ গড়ার যে লক্ষ্যে যে 5ই আগস্ট যে সংগঠিত হয়েছিল, জুলাই বিপ্লব যে সংগঠিত হয়েছিল, তার একটা সুন্দর আউটপুট আসুক এই কামনাই করতেছি আমরা। ধন্যবাদ। সংগ্রামী বন্ধুগণ, সবাইকে ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য ধন্যবাদ জানাচ্ছি, এবং আমাদের সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি যারা এখানে দীর্ঘ সময় অপেক্ষা করতেছেন। তো আমাদের মাঝে এবারে বক্তব্য নিয়ে আসছেন মেঘমোল্লার বসু দাদা, জগন্নাথের শিক্ষার্থী। বন্ধুগণ, যারা আজকে এখানে সমাগত হয়েছেন সবাইকে শুভেচ্ছা জানাই। আপনারা জানেন আজ কেন আমরা এখানে একত্র হয়েছি। আমরা একটা কথা আজকে এখান থেকে দাঁড়িয়ে স্পষ্ট করে বলতে চাই, 5ই আগস্টের পরে অভ্যুত্থান কারা করেছে এবং অভ্যুত্থান কিভাবে হয়েছে তাই নিয়ে ইচ্ছা করে একটা ধোঁয়াশা সৃষ্টি করার চেষ্টা হচ্ছে, একটা অপপ্রচার হচ্ছে। এ কথা ভুলে গেলে চলবে না। এই অভ্যুত্থান যতখানি মুগ্ধের, যতখানি আবু সাইদের, ততখানি রিয়া গোপের, ততখানি রূপরেশের, ততখানি হৃদয়চন্দ্র তরুয়ার। আজ বাংলাদেশের হিন্দুদেরকে তার নাগরিক অধিকার, তার নাগরিক যে মর্যাদা, সেই মর্যাদা থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা যদি কেউ করেন, এবং তারা যদি মনে করেন হিন্দুদের মোটা দাগে আওয়ামী লীগ দাগিয়ে দিলেই সেই সমস্যা মিটে যাবে, তারা ভুল ভাবছেন, তারা মূর্খের স্বর্গে বসবাস করছেন। আমরা স্পষ্ট করে বলতে চাই যে অভ্যুত্থান পূর্ববর্তী সময়ে আওয়ামী লীগ বিরোধী যেই সকল লড়াই সংগ্রাম, সেই লড়াই সংগ্রামে আমরা অনেক হিন্দু ধর্মাবলম্বীও সংযুক্ত ছিলাম, এবং আমরা আমাদের পূর্ণ শক্তি দিয়ে সেই লড়াই করেছি। আজ যদি কালেকটিভ পানিশমেন্টের ব্যবস্থা করা হয়, একজন হিন্দুর বিরুদ্ধে একটা অভিযোগ উঠলে সেই অভিযোগের কোনো যাচাই বাছাই না করে তার গোটা গোষ্ঠী শুদ্ধ, তার পরিবার শুদ্ধ, তার প্রতিবেশী শুদ্ধ, তাদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার চেষ্টা হয়, তাহলে বাংলাদেশে হিন্দুরা তা ছেড়ে কথা বলবে না। বাংলাদেশের দীর্ঘদিনের যে প্রগতিশীল আন্দোলন, সেই প্রগতিশীল আন্দোলনে হিন্দু ধর্মাবলম্বীরা একটা বৃহৎ ভূমিকা পালন করেছে। আমরা বারবার করে বলতে চাই যে এই অবস্থা যদি বিরাজমান থাকে, তাহলে আমরা আমাদের সাথে সহকর্মী সেই ধর্মীয় সংখ্যাগুরু সম্প্রদায়ের মানুষ আছে, তাদেরকে সংযুক্ত করে বৃহত্তর আন্দোলনের দিকে যাব। বন্ধুগণ, একদিকে আন্দোলন যেমন আলাদাভাবে হিন্দুদের, আর একদিকে আন্দোলন সার্বজনীন। কেন বলছি আন্দোলন সার্বজনীন? আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে যদি আপনি একটু সোজা হেঁটে যান, তাহলে দেখতে পাবেন সেখানে দেয়ালের উপর লেখা আছে only good Shatim is a dead Shatim। অর্থাৎ তারা বলছেন কেউ যদি নবীর বিরুদ্ধে কটূক্তি করে তাহলে তার কল্যাণ নামায় ফেলার, তার গলা কেটে ফেলার একমাত্র সমাধান, একমাত্র ভালো সাথী হচ্ছে মৃত সাথী।
অর্থাৎ তারা প্রকাশ্য জঙ্গিবাদের ডাক দিচ্ছেন। এই ধরনের জঙ্গিবাদের ডাক বাংলাদেশে বরদাস্ত করা হবে না, একথা স্পষ্ট করে বলে দিতে হবে। বন্ধুগণ, যদি কারো বিরুদ্ধে ধর্মীয় অবমাননার মামলা থাকে, ধর্মীয় অবমাননার অভিযোগ থাকে, তাহলে তার জন্য দেশে আইন আছে, কোর্ট আছে, কাচারি আছে। এখন পর্যন্ত 1 থেকে 3 বছরের সাজা ধর্মীয় অবমাননার জন্য দেওয়া হয়। সেই সাজা আপনাদের যদি মনে হয় সেই সাজা আপনারা বৃদ্ধিও করতে পারেন, তাতে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের কোনো আলাদা বক্তব্য নাই। কিন্তু যে কথা আমার পূর্ববর্তী বক্তারা বলে গেছেন, গুরুত্বের বিবেচনায় সে কথা আর একবার বলার প্রয়োজন বোধ করছি। আপনি নবী আহমেদের বিরুদ্ধে কোনো কটূক্তি করলে তার 14 গোষ্ঠী সমেত জ্বালায় দিবেন, আর বাংলাদেশের হিন্দুদের দেবতাদের নামে কটাক্ষ করলে, তাদের ধর্মীয় সম্প্রদায় নিয়ে বক্তব্য দিলে আপনি একটা কিছু করবেন না। এইটা কিভাবে একটা দেশের নীতি হতে পারে? আপনারা বলেছিলেন আমরা বৈষম্যহীন বাংলাদেশ চাই, আমরা বলেছিলাম আপনারা ধর্মে ধর্মে, জাতিতে জাতিতে, লিঙ্গে লিঙ্গে বৈষম্য প্রয়োগ করার জন্য কাজ করবেন। আপনারা ঢাকেশ্বর মন্দিরে গিয়ে বলেছিলেন হিন্দু হিসেবে নয়, নাগরিক হিসেবে অধিকার চাইতে। আমরা নাগরিক হিসেবে অধিকার চাওয়ার কথা বলেছি। বাংলাদেশের সচেতন হিন্দু সমাজ বারবার হিন্দু সম্প্রদায়কে শান্ত থাকার জন্য ডাক দিয়েছে, তাদেরকে ধর্মীয় উস্কানিতে প্রভাবিত না হওয়ার জন্য ডাক দিয়েছে। কিন্তু অবস্থা যদি এমন হয় যেখানে বাংলাদেশের হিন্দুদের নিজেদের অস্তিত্ব রক্ষার্থেই সংঘবদ্ধ হতে হবে, তখন আর কোনো কিছু করার থাকবে না। মনে রাখা প্রয়োজন, আমাদের মধ্যে থেকে সেকুলারতম যারা হিন্দু, তাদের নামের শেষে এই সারনেমটি আছে। একটা মজার কথা বলতে চাই, সাদাত হাসান মান্টো দেশভাগের সময় তার একটা গল্প আছে। আপনারা জানেন সাদাত হাসান মান্টো অনেক প্রগতিশীল একজন মানুষ ছিলেন, তিনি তার ধর্মীয় পরিচয়কে খুব গুরুত্ব দিতেন না। কোন একবার তার এক হিন্দু বন্ধুর সঙ্গে তার এক আলোচনার মধ্যে সেই হিন্দু বন্ধু রাগ করে বলে ফেলেন যে তোদের উপরে তো রাগ ওঠে। সেই কথার প্রেক্ষিতে অনেক পরে সাদাত হাসান মান্টো যখন পাকিস্তানে চলে যেতে যান, তখন সে বলেন, সেই হিন্দু বন্ধু বলেন যে তোর চলে যেতে হবে কেন, তুই আর কতই বা মুসলিম। তখন সে বলছিল এতটুকু মুসলিম যতটুকু হইলে আমার ঘাটটা আমার মাথা থেকে আমার ঘাটটা নামাই দেওয়া হইতে পারে। তো বাংলাদেশে তিনি প্রগতিশীলতম হিন্দু, তারও নামের শেষে এই সারনেমটা আছে, তারও নামের শেষে একটা পদবি আছে, কাজে সেও নিরাপদ না। আজকে যদি সাতিমে রাসূল বলে কোন একজন হিন্দুর বিরুদ্ধে কোন একটা বক্তব্য দেওয়া হয়, তাহলে মুহূর্তে কি পরিস্থিতি হয় আমাদের জানা আছে। তখন তার সারা জীবনের ব্যাকগ্রাউন্ড, সে কত অসাম্প্রদায়িক কাজ করেছে, তার কোনো কিছুই আর বিবেচ্য থাকে না। আমরা এরকম একটা পরিস্থিতিতে থাকি। কি অদ্ভুত একটা দিন দেখেন, আজকে গোটা বিশ্ববিদ্যালয়ের আর কোনো খবর নাই। আজকে গোটা বিশ্ববিদ্যালয় আছে তফসিল ঘোষণার খুশিতে। আজকে গোটা বিশ্ববিদ্যালয়ের তফসিল ঘোষণার আনন্দ এমন ভাবে ভূত যে আজকে যে রংপুরের এই ঘটনার বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একটা 200 মানুষের মিছিল হয়ে গেল, সেই ব্যাপার তারা হয়তো ফেসবুক থেকে জানবেন। কিন্তু বাংলাদেশের হিন্দুদের তো প্রতিনিয়ত এই লড়াই করতে হচ্ছে, এই লড়াইয়ের মধ্যে দিয়ে তাদের জীবন যাচ্ছে। বন্ধুগণ, আর একটা মজার কথা বলে শেষ করি। ফার্মগেট থেকে যদি আপনি এই রাস্তা ধরে বরাবর আসতে থাকেন, তাহলে দেখবেন এই আপনার মেট্রোর যে বড় বড় পিলারগুলি আছে, সেই পিলারগুলির উপর লেখা গঙ্গাচড়ায় সাম্প্রদায়িক আক্রমণ। এই গঙ্গাচড়াতে আওয়ামী লীগ আমলে সাম্প্রদায়িক আক্রমণ হয়েছে। সেই এলাকাগুলো এখন উপকৃত হচ্ছে, এই এলাকাগুলো এর আগের আওয়ামী লীগ আমল, তার আগের সরকার আমল, তার আগের জেএমপি জামাত জোট সরকার আমল, সব আমলে হয়েছে। দুঃখের কথা কি বলবো বন্ধুরা, 2001 আমলে যে হামলাগুলো হিন্দুদের উপর হয়েছে, তাই নিয়ে আওয়ামী লীগ 16 বছর রাজনীতি করেছে, কিন্তু কোনোদিন বিচার করে নাই। আজ আওয়ামী লীগের হওয়া যে হামলাগুলো, আওয়ামী লীগের করা যে হামলাগুলা, সেই হামলাগুলা নিয়ে ইন্টারিম রাজনীতি করছে, কিন্তু তার আমলে হওয়া ঘটনাগুলার বিচার করছে না। তারা বারবার করে বলে এটা সাম্প্রদায়িক হামলা না, এগুলো জনজিরাতের মামলা। তাহলে জনজিরাতের যদি ইস্যু হয়, জনজিরাতের যদি ম্যাটার হয়, তাহলে সেই ক্ষেত্রে কি হিন্দু বিচার দেওয়ার অধিকার রাখে না? তাহলে আপনি ওর উপর আক্রমণ করে আমার জমিকে নিয়ে বলবেন এটা সাম্প্রদায়িক আক্রমণ না, এটা জনজিরাতের আক্রমণ। এটা কেন ডেমোক্রেসি? এটা কেন বিচারের রাজত্ব? কথা বাড়াবো না বন্ধুগণ, আপনাদের যে লোক স্পিরিট আমরা দেখতে পাচ্ছি, তাকে আমরা শ্রদ্ধা জানাই, তাকে আমরা সেলুট জানাই। শুধু এতটুকু বলবো, তাদেরকে চিনে রাখবেন যারা আমাদের উৎসব অনুষ্ঠানে এসে ফুটেজ খায়, কিন্তু আমাদের মাঠের সংগ্রামে, রাজপথের সংগ্রামে থাকে না। সেই মুখগুলিকে আর কোনোদিন প্রশ্রয় দিবেন না। আমাদের এক একজনের এক এক রকম রাজনীতি থাকতে পারে, কিন্তু সম্প্রদায়ের ন্যূনতম যে মানবিক অধিকার, সেই মানবাধিকার রক্ষার লড়াই আমরা থাকবো। আমরা বাংলাদেশের প্রগতিশীল হিন্দু মুসলিম সকলকে নিয়ে, সকল ধর্মের মানুষের জন্য সমানাধিকারের যে দেশ, সেই দেশ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের লড়াই শেষ করব না। সকলকে ধন্যবাদ। বন্ধুগণ, আপনারা সবাই অবগত আছেন
আজকে আমরা এই রাজু ভাস্কর্যের পাদদেশে কেন এসে দাঁড়িয়েছি? আমরা দেখতে পেয়েছি গত 2 দিন আগে রংপুরে যে হামলাটি হয়েছে, সাম্প্রদায়িক একটি উস্কানিমূলক মত সৃষ্টি করেছে সেই জঙ্গিবাদী গোষ্ঠী পাকিস্তানের পদত্তরা আবারও ৭১-এর পরবর্তীতে জাগ্রত হচ্ছে। আপনারা ৭১-এর সময় দেখেছিলেন হিন্দুরা যেভাবে ঘর বাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছিল, সেই রকম একটা দৃশ্য আমরা দেখতে পেরেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, যেটা রংপুরে ঘটেছে 5ই আগস্ট পরবর্তী সময়ে। বন্ধুগণ, আপনারা জানেন অবশ্যই মোহাম্মদ ইউনূস যে কথাটি বলেছিলেন 5ই আগস্ট পরবর্তী সময়ে আমাদের 8 দফা দাবি মেনে না নিয়ে তিনি বলেছিলেন আমরা যেন বাংলাদেশ হিসেবে আমাদের অধিকার চাই। আমরা তার কথা মেনে নিয়ে আমরা বাংলাদেশি হিসেবে কোন একটা বিভাগ না করে আমরা এই দেশে বসবাস করতে চেয়েছিলাম, কিন্তু তারই পরবর্তীতে আমরা দেখেছি বিভিন্ন সময়ে সেই মত সৃষ্টি করে জঙ্গিবাদী গোষ্ঠীরা আমাদেরকে সাম্প্রদায়িক তকমা লাগিয়ে আমাদের বাড়িঘর হামলা করে ভাঙচুর করছে। এই দৃষ্টি থেকে আমরা সবাই একটি কঠোর প্রতিরোধ করতে চাই এবং এখন থেকে আর আমরা প্রতিরোধ না, এখন থেকে যেখানে সেইভাবে সাম্প্রদায়িক হামলা করবে আমরা সেখানে প্রতিরোধ করে তুলব। আমরা হচ্ছে সেই প্রতিরোধে জবাব দেব। 5ই আগস্ট পরবর্তী সময়ে আমরা দেখেছি শেখ হাসিনা যেমন হচ্ছে দেশ থেকে পালিয়ে গিয়েছেন, শেখ হাসিনাকে সরাতে হলে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের 18 দিন সময় লেগেছিল। ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমি হুঁশিয়ারি করে বলে দিতে চাই, আপনাকে সরাতে হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের 18 ঘন্টা সময় লাগবে না। এই ডক্টর মোহাম্মদ ইউনূস হুঁশিয়ার এবং সাবধান থাকবেন যে এই দেশে এবং বাংলাদেশ হিসাবে প্রতিটা নাগরিক যেন তার সমান অধিকার ভোগ করতে পারে। আমরা হচ্ছে হিন্দু মুসলিম বিভেদ করতে চাই না, সেই জন্য আমরা বললাম নাগরিক হিসেবে আমাদের যে অধিকার ওই মানব অধিকার মনে না হয় সেই দিক থেকে হচ্ছে আপনি আমাদেরকে নিরাপত্তা দিবেন। বন্ধুগণ, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত